ফিলিস্তিনি জনগণের সমর্থনে লোহিত সাগরে হুথি যোদ্ধারা শত্রুদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। এবার তাদের টার্গেটে পরিণত একটি বেসামরিক মালবাহী জাহাজ, রকেট, ভারী গুলি এবং দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী নৌকা ব্যবহার করে ভয়াবহ হামলা চালিয়ে ম্যাজিক সিস নামের ওই জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত শক্তিশালী হুথি গোষ্ঠী। ঘটনা ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা দাবি করেছে তারা রোববার এই হামলা চালায় লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ম্যাজিক সিজ এর উপর। তাদের ভাষ্য অনুযায়ী হামলার পর তারা জাহাজে থাকা ১৯ জন নাবিককে নিরাপদে নেমে যাওয়ার সুযোগ দেয় এবং তাদের কোনো ক্ষতি করা হয়নি। হামলার সময় জাহাজটি চীন থেকে লোহা ও সার বহন করে তুরস্কের দিকে যাচ্ছিল। ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি বাণিজ্যিক জাহাজ নাবিকদের উদ্ধার করে জিবুতির উদ্দেশ্যে জাহাজটি যাত্রা করে বলে জানিয়েছে জাহাজটির মালিক গ্রিক কোম্পানি এস্টেম শিপিং। যদিও তারা এখনও নিশ্চিত নয় যে জাহাজটি পুরোপুরি ডুবে গেছে কিনা। রয়টার্সও স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। হামলার পর সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয় জাহাজটি থেকে সাহায্যের সংকেত পাঠানো হয়েছিল। সংকেত পাওয়ার পর এডি স্পোর্টস গ্রুপের মালিকানাধীন সাফিন প্রিজম নামের একটি উদ্ধারকারী জাহাজ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং সফলভাবে ২২ জন আরোহীকে উদ্ধার করে। এস্টেম শিপিং এর প্রতিনিধি মাইকেল বুদরুগলু জানান, হামলার পরপরই জাহাজটিতে পানি ঢুকতে শুরু করে এবং তা ডুবে যাওয়ার মারাত্মক ঝুঁকিতে পড়ে। হামলার ধরন এবং আগ্রাসন এতটাই তীব্র ছিল যে জাহাজের কাঠামোগত স্থায়িত্ব ধরে রাখা সম্ভব হয়নি। এই ঘটনার পর আন্তর্জাতিক জলপথ হিসেবে পরিচিত লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে হুথিদের এমন একের পর এক হামলা পুরো আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকেই হুমকির মুখে ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এ ধরনের হামলা অব্যাহত থাকে তাহলে এই অঞ্চল দিয়ে মালামাল পরিবহন কমে যেতে পারে, যার প্রভাব বিশ্ববাজারে পণ্য পরিবহনের খরচ ও সরবরাহ চেইনের উপর পড়বে। লোহিত সাগরকে ঘিরে এই সাম্প্রতিক সহিংসতা ইঙ্গিত দিচ্ছে শুধু ইয়েমেনের গণ্ডিতে সীমাবদ্ধ থাকছে না হুথিদের প্রভাব, বরং তারা এখন বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকেও প্রভাবিত করার সক্ষমতা অর্জন করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে ফের টানাপোড়েনের সুর। চলতি বছর এপ্রিলেই বিশ্বব্যাপী বাণিজ্য অংশীদারদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ঘোষণার আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোকে ১০০ দিনের সময় দিয়েছিলেন আলোচনার জন্য। সেই সময়সীমা শেষ হচ্ছে ৯ জুলাই। কিন্তু পরিস্থিতির মোড় ঘুরিয়ে ট্রাম্প সম্প্রতি সময়সীমা বাড়িয়ে ১ আগস্ট করেছেন এবং সোমবার নতুন এক চিঠিতে বাংলাদেশ সহ ১৪টি দেশকে সতর্ক করেছেন আসন্ন শুল্ক বাস্তবায়ন সম্পর্কে। চিঠিতে তিনি সরাসরি জানিয়ে দেন, বাংলাদেশি পণ্যের উপর ৩৫% নতুন শুল্ক আরোপ করা হচ্ছে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। এই সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে তিনি তুলে ধরেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া মার্কিন পণ্যের উপর বাংলাদেশের অতিরিক্ত শুল্ক ও বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো। ট্রাম্প আরও বলেন, বাংলাদেশের এই অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই চিঠিতে শুধু কঠোর বার্তাই নয়, ছিল হুঁশিয়ারিও। ট্রাম্প বলেন, যদি বাংলাদেশ পাল্টা কোনো শুল্ক আরোপ করে তবে বর্তমানে ঘোষিত ৩৫% ওপর আরও অতিরিক্ত শুল্ক চাপানো হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এই নতুন শুল্ক আরোপ কেবল বাংলাদেশ নয়, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মিয়ানমার, কম্বোডিয়া, তিউনিসিয়া, সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, লাওস এবং কাজাখস্তান সহ মোট ১৪টি দেশের উপর কার্যকর হবে। তবে ট্রাম্পের চিঠিতে ছিল আলোচনার জানালাও। তিনি উল্লেখ করেন, যদি বাংলাদেশ শুল্ক ও অশুল্ক বাধা দূর করে এবং মার্কিন বাজারের জন্য আরও উন্মুক্ত হয় তাহলে এই শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তার ভাষায়, আপনার দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে আমরা আগ্রহী, যদি আপনারা যথাযথ সংস্কার করেন তবে এই সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে। ট্রাম্প চিঠিতে আরও উল্লেখ করেছেন, যদি বাংলাদেশ ও বাংলাদেশি কোম্পানি যদি তাদের পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি করে তাহলে শুল্ক প্রত্যাহার করে নেবেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশি কোম্পানিকে এ ব্যাপারে সব ধরনের
ধরনের সহায়তা করবেন তিনি, এমনকি সপ্তাহের মধ্যে সবকিছুর অনুমোদন দেবেন। এপ্রিলে ঘোষিত ৩৭% শুল্কের কারণে বিশ্ব অর্থনীতি কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছিল, ফলে তা স্থগিত করেছিলেন ট্রাম্প। কিন্তু আলোচনার সাড়া না পেয়ে এখন আবার নতুন করে আরও কড়াকড়ির ইঙ্গিত দিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান বাংলাদেশের জন্য যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের একটি গুরুত্বপূর্ণ সুযোগও। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত সন্দেহজনক কোনো পারমাণবিক তৎপরতা দেখা দিলে যেন ইরানে তাৎক্ষণিক হামলা চালাতে পারে, সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগাম অনুমোদন পেতে রোববার ওয়াশিংটনে পৌঁছান তিনি। সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৩০ হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন নেতানিয়াহু। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নেতানিয়াহু চাচ্ছেন লেবাননের মতো একটি ফ্রন্টলাইন অথরাইজেশন, যাতে কোনো পরমাণু স্থাপনায় কার্যকলাপ ধরা পড়লে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়াই প্রতিক্রিয়া জানাতে পারে ইসরায়েল। এদিকে ইরানের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর সম্পর্কও ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নিরাপত্তা উদ্বেগে সংস্থার পরিদর্শকরা ইরান ত্যাগ করেছেন, আর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা আপাতত স্থগিত থাকবে। এই পটভূমিতেই নেতানিয়াহু চান ইরানের ওপর আগের মতোই কঠোর নিষেধাজ্ঞা আরোপে ওয়াশিংটনের সমর্থন। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বড় ধরনের ক্ষতি হয়েছে, যদিও ক্ষতির প্রকৃত মাত্রা এখনও নিশ্চিত নয়। ওয়াশিংটন সফরে আরেকটি প্রধান লক্ষ্য ছিল গাজা যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি। নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের ৩টি মূল লক্ষ্য, সব জিম্মিকে জীবিত বা নিহত অবস্থায় ফিরিয়ে আনা, হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস এবং গাজা থেকে ভবিষ্যতে যেন আর হুমকি না আসে, এগুলোর ভিত্তিতে আলোচনা চলছে। সোমবার কাতারের দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে, যা পরিচালনা করছে মধ্যস্থতাকারী কাতার ও মিশর। প্রায় ৩.৫ ঘন্টা ধরে চলা বৈঠকে চূড়ান্ত অগ্রগতি না হলেও নতুন করে আলোচনায় বসার কথা রয়েছে আগামী সপ্তাহে। হামাস এই যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছে, তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতবিরোধ এখনও রয়েছে। ফিলিস্তিনপন্থী এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনায় আরও অগ্রগতি আনতে মধ্যস্থতাকারীরা দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। হোয়াইট হাউস বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্ন উঠলে নেতানিয়াহু আবারও তা সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের নিজেরা নিজেদের শাসন করার অধিকার থাকা উচিত, তবে তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকবে না। সব ধরনের নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও এ বিষয়ে নিরুত্তর থাকেন। সাংবাদিকরা যখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন করেন, ট্রাম্প শুধু বলেন, আমি জানি না। বিশ্লেষকরা বলছেন, এটি ইঙ্গিত দেয় যে ফিলিস্তিন প্রশ্নে ট্রাম্প প্রশাসনের আগ্রহ সীমিতই। হোয়াইট হাউসের এই বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পকে নিজ হাতে একটি চিঠি তুলে দেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন বলে জানান। তিনি বলেন, আমরা একসঙ্গে এমন দেশগুলোকে খুঁজে বের করছি যারা ফিলিস্তিনিদের জন্য একটি ইতিবাচক ভবিষ্যৎ তৈরি করতে পারে, তবে এই মনোনয়ন নোবেল কমিটি গ্রহণ করেছে কিনা সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কেন্দ্র করেই এই মনোনয়ন একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন পূর্বে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক পরিসরে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। ফলে এই মনোনয়নকে কেন্দ্র করে বিতর্ক এবং কৌশলের মিশেল ঘটেছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্বমঞ্চে খনিজ সম্পদ নিয়ে শুরু হয়েছে এক নতুন শীতল লড়াই, আর সেই লড়াইয়ে এখন পর্যন্ত সবচেয়ে কৌশলী খেলোয়াড় চীন। শিল্প খাতের ভবিষ্যৎ নিরাপদ রাখতে চীন এখন বিশ্বজুড়ে কৌশলগতভাবে খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিচ্ছে নিজেদের হাতে। লিথিয়াম, কোবাল্ট, দস্তা, সোনা কিংবা বিরল খনিজ কোনো কিছুই আর চীনের দৃষ্টির বাইরে নেই। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে এমনই এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে রুশ সংবাদ মাধ্যম RT। প্রতিবেদনে বলা হয়েছে, 2013 সাল থেকে 12 বছরে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো অন্তত 10টি বড় খনি কিনেছে বিশ্বের নানা প্রান্তে। প্রতিটি খনি কিনতে খরচ হয়েছে $10 কোটি বেশি। কাজাকিস্তান,
ঘানা, আইভরি কোস্ট, জাম্বিয়া, ব্রাজিল, তানজানিয়া এসব দেশে চীন সোনা, দস্তা এবং বিরল খনিজ পদার্থের খনি ক্রয় করেছে বা শেয়ার নিয়েছে। বিশেষ করে তানজানিয়ার বিরল খনিজ পদার্থের খনিতে 50% শেয়ার নেওয়া এবং ব্রাজিলের সোনা ও দস্তার খনি অধিগ্রহণ চীনের আগ্রাসী কৌশলের প্রমাণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বের 90% পরিশোধিত বিরল খনিজ পদার্থ ইতোমধ্যেই চীন থেকেই আসে। এই বাজারকে আরও শক্তিশালী করতেই বেইজিং খনিজ নিরাপত্তাকে এখন জাতীয় নিরাপত্তা নীতির অংশ করেছে। লিথিয়াম, কোবাল্ট, নিকেলের মতো কাঁচামালের চড়া দামে বৈশ্বিক বাজার যখন উত্তপ্ত, ঠিক তখনই বুদ্ধিদীপ্ত কৌশলে চীন এগিয়ে নিচ্ছে তাদের খনিজ দখল মিশন। তবে চীনের এই অগ্রযাত্রায় কাটা ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খনিজ সম্পদে চীনা বিনিয়োগ রুখতে তিনি সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করেছেন। শুধু তাই নয়, আফ্রিকার রুয়ান্ডা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সঙ্গে খনিজ খাতে অংশীদারিত্ব চুক্তিও করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক টানাপোড়েনের জেরে চীনের বিনিয়োগের পথ এখন বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশে। তাই চীন ঝুঁকছে আফ্রিকা ও লাতিন আমেরিকার খনিজ সম্ভারে। শক্তি, অর্থনীতি ও ভূরাজনৈতিক আধিপত্য জড়িয়ে আছে এক জটিল কৌশলের জালে। আর এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত সবচেয়ে সংগঠিত ও দূরদর্শী খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছে চীন। এ নিয়ে বিশ্লেষকদের কোনো সন্দেহ নেই।